সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতা ও বাংলা একাডেমিক প্রযোজনায় আয়োজিত সেমিনার সিরিজ 2025-26-এর দ্বিতীয় অধিবেশন। লেখক ও অনুবাদক মনিরুদ্দিন ইউসুফ স্মরণে আজকের সেমিনারের এই দ্বিতীয় অধিবেশনে আপনাদের সকলকে বাংলা একাডেমির পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ। সেমিনারে সভাপতিত্ব করবেন লেখক ও বিশিষ্ট আলোকচিত্রী জনাব নাসির আলী মামুন। প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক ও মনিরুদ্দিন ইউসুফ গবেষক ডক্টর হালিমদাদ খান এবং আলোচনা করবেন লেখক ও অনুবাদক জনাব জাভেদ হোসেন। আমি এখন সেমিনারের মান্যবর সভাপ্রধান, প্রবন্ধকার ও আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। হালিমদাদ খানকে বিনীত অনুরোধ করছি। তার প্রবন্ধের বিষয় বাংলার ফেরদৌসি মনিরুদ্দিন ইউসুফ। সম্মানিত সভাপতি, আলোচক, সুধীবৃন্দ, আমি প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি। আমার বাড়ি এবং বেড়ে উঠেছি আমি যেখানে, সেটা হলো হাওড় অঞ্চল। এটা এখনো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত জায়গা। আমরা যে সমস্ত স্কুলে লেখাপড়া করেছি সেগুলোর অধিকাংশই সেগুলোর চালা থাকলে বেড়া থাকতো না, বেড়া থাকলে ঘরে ওঠা যেত না, সেরকম অবস্থায়। এবং ঢাকা শহরে এসে আমরা যেটা সম্মুখীন হয়েছি, আমাদেরকে আসলে খ্যাত হিসাবে বলা হতো। এবং আমার সেই খ্যাত স্বভাব আসলে আমি দূর করতে পারিনি বা চাইও নাই দূর হোক। সো আমার এই নাগরিক সভায় উচ্চারণের সমস্যা হবে ব্যক্তিগতভাবে আমি মনে করি। আপনারা সেটা যদি নিজ গুণে একটু ক্ষমা করে দেন তাহলে ভালো হবে। আমি প্রথমে স্মরণ করছি মনিরুদ্দিন ইউসুফের ছেলে, তার কনিষ্ঠ পুত্র আনিস, সাইদ আহমেদ আনিস, যিনি আসলে মনিরুদ্দিন ইউসুফকে আমি বলবো যে তুলে ধরেছেন। তার 37টি বইয়ের মধ্যে খুব সম্ভবত 15 বা 16টি বই প্রকাশিত হয়েছে তার মৃত্যুর পরে। এবং সেটা তিনি একটা খুব বড় নয়, একটা মাঝারি ধরনের চাকরি করতেন। যে পরিমাণ টাকা তিনি পেনশন হিসেবে পেয়েছিলেন তার অনেকখানি দিয়ে তিনি সেই বইগুলো আসলে করেছেন। এবং তিনি নিজে লেখার তার যথেষ্ট গুণ ছিল, বা তার বড় ভাই অনেক কটি বই লিখেছেন শহীদ সাহেব, কিন্তু তিনি পিতাকে প্রতিনিধিত্ব করা ছাড়া নিজের লেখার দিকেও তিনি কখনোই আসলে কোনো রকম মনোযোগ দেননি। তো সেই রকম। আর মৃত্যুটা হচ্ছে খুবই করুণ। করোনার সময় 1 সপ্তাহের ব্যবধানে তারা স্বামী স্ত্রী দুজন মারা গিয়েছেন। আগের শুক্রবারে তার স্ত্রী, পরের শুক্রবারে স্বামী। দুজন হাসপাতালে ভর্তি, কেউ কারো কথা জানে না। এবং তার মৃত্যুর পরে এই এমনিতেই মনিরুদ্দিন ইউসুফ আলোচিত কম, আলোচনাটা আরো থেমে গেছে। তো কাজেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। 20 শতকের দ্বিতীয় দশকে ভাগ্যতাড়িত মুসলিম সমাজে যখন পরিবর্তনের জোয়ার আসে, তখন সনাতন মধ্যবিত্ত পরিবারগুলো থেকে অনেক সৃষ্টিশীল প্রতিভার আত্মবিকাশ ঘটে। 19 শতকে ধারাকে তারা আধুনিক ও প্রগতির ধারায় তুলে আনতে তথা শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যের অঙ্গনে তাৎপর্যপূর্ণ মোড় ফেলতে সক্ষম হন। তাদেরই একজন মনিরুদ্দিন ইউসুফ, যিনি সাংবাদিকতার পথে যাত্রা শুরু করে স্বাধীন আত্মোদ্যম নিজের বহুদা সত্তাকে সৃষ্টিশীল করে বিশিষ্ট হয়ে উঠেছিলেন। মনিরুদ্দিন আহমেদ ইউসুফ, তার ডাকনামটা আসলে আহমেদ ছিল। 1919 সালের 13 ফেব্রুয়ারি, 1 ফাল্গুন, মাতুলালয় কিশোরগঞ্জ জেলার তারাইল থানার জাওয়ার গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস একই জেলার সদর থানার বৌলাই গ্রামের সাববাড়ি। তার পিতার নাম মৌলভী মিসবাউদ্দিন আহমেদ ও মাতার নাম সানজিদা খাতুন। কিংবদন্তি অনুসারে সপ্তদশ শতকের দ্বিতীয় দশকে মনিরুদ্দিন ইউসুফের 11তম পূর্বপুরুষ মুঘল আমিরুল বহর করিম খাঁ জায়গির প্রাপ্ত হয়ে সরকার বাজুহার তপে হাজারি পরগনায় অর্থাৎ কিশোরগঞ্জ সদর থানায় ব্রহ্মপুত্রের উপনদী নরসুন্দা দক্ষিণ পারে রাজকুন্তি
পুরান বৌলাই গ্রামে বাসস্থান স্থাপন করেন। আমি একটু বলে নিই, আমার যখন ডিজি মহোদয়ের সঙ্গে আলাপ হয় এই বিষয়টি নিয়ে, তিনি বলেছিলেন তাকে যেন সামগ্রিকভাবেই উপস্থাপন করা হয়, কোনো একটা বিশেষ দিকের দিকে না দিয়ে। এই জন্য আমি মোটামুটি মানে সব বিষয়গুলোই যেগুলো এত গুরুত্বপূর্ণ নয় তারপরেও আসলে আলোচনা এনেছি। কিন্তু অধিক মাত্রায় মুঘল কেতার অনুসারী হয় ইংরেজের সঙ্গে এই পরিবারের সম্পর্ক তেমন উষ্ণতা লাভ করেনি, বরং ক্ষেত্র বিশেষে বিরোধী হয়ে ওঠে। জানা যায় 1850-এর দশকে নির্যাতিত চাষিদের পক্ষ থেকে তারা 2000 লাঠিয়ালের এক বাহিনী পাঠিয়ে কিশোরগঞ্জের কাছাকাছি কালিয়াচাপড়া থেকে অত্যাচারে নীলকর জনৈক ওয়াটসকে কুটি ত্যাগ করতে বাধ্য করে। তবে এই বৈরিতাও বেশি দিন স্থায়ী হয়নি। মৌলানা কেরামত আলীর ইংরেজের সঙ্গে যুদ্ধ নয় নীতি প্রচার করায় এবং বৌলাই শাহবাড়ি তার প্রচারের একটি বড় কেন্দ্র হয়, তাদের প্রতি ইংরেজদের রোষ প্রশমিত হয়। আর তারাও লিপ্ত হয় ইংরেজ সৃষ্ট জমিদারের আচরিত আলস্য বিলাস প্রজাপীড়ন সুরাসেবন প্রভৃতি অমিতাচারে। ইসলামের যে মানবিক ন্যায়পরায়ণতা একতা ছিল এই পরিবারের অবলম্বন, এবং যার আলোকে তারা ওহাবী আন্দোলনকে স্বাগত জানিয়েছিলেন, অবক্ষয়ের এই দিনগুলোতে সেই ন্যায়পরায়ণতার গুণাবলী তারা হারিয়ে বসে। এত সত্ত্বেও বৌলাই বাড়ির একাংশের মধ্যে শিক্ষা সংস্কৃতি চর্চা অব্যাহত ছিল। মনিরুদ্দিন ইউসুফের দাদা হামিদুদ্দিন আহমেদ লেচু মিয়ার এক চাচাতো ভাই আব্দুল হাই আক্তার ছিলেন আব্বাসীয় যুগ চিহ্নিত কুরআন হাদিস ও ফিকহ শাস্ত্রের দেশবরেণ্য পণ্ডিত। ইসলামের নানা বিষয়ে উর্দু, ফার্সি, আরবি ভাষায় তিনি 5টি পুস্তিকা ও বেশ কিছু প্রবন্ধ রচনা করেন। কানপুর, লখনৌ, কলকাতা থেকে প্রকাশিত এইসব পুস্তক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে হাকিম হাবিবুর রহমান কর্নারে সংরক্ষিত আছে। আব্দুল হাই আক্তারের সুযোগ্য পুত্র খালেদ বাঙালি, তার প্রকৃত মাহবুবুর রহমান কালের, তিনি উর্দু কবিতা ও গদ্যের নিপুণ শিল্পী। তার বাংলার কি বর্ষাত কবিতা পড়ে সচক্ষে পূর্ব বাংলার বর্ষা অবলোকনের জন্য দিলগির, আকবরাবাদী সহ কয়েকজন ভারত বিখ্যাত কবি এই অঞ্চলে আগমন করেন। ভারতের সাহিত্য সমাজ তাকে তৃতীয় বাংলার বুলবুল খেতাবে ভূষিত করে। সেকালেই তার নেতৃত্বে বাজমে আদাব বৌলাই অর্থাৎ বৌলাই সাহিত্য পরিষদ নামে সংগঠনের উদ্যোগে বৌলাই প্রতি বছর সপ্তাহব্যাপী মুশায়েরা অনুষ্ঠিত হতো এবং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে নামকরা উর্দু ও ফার্সি কবিগণ অংশগ্রহণ করতেন। তিনি তার পিতার স্মরণে অজগ্রাম বৌলাই থেকে মাহার আক্তার নামে একটি উর্দু সাময়িকী প্রকাশ করেন। কবি আইয়ুব হোসেনের সম্পাদনায় খালেদ বাঙালির সংগৃহীত কবিতা নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। খালেদ বাঙালির পুত্র মোহাম্মদ রব জাহেদ সিদ্দিকী উর্দু ভাষায় এমন ব্যুৎপত্তি অর্জন করেন যে কবিতা রচনা ও আবৃত্তি করা তার স্বভাবে পরিণত হয়। 1971 সালে স্বাধীন বাংলা বেতারের উর্দু অনুষ্ঠানে জাহেদ সিদ্দিকী সে খবর শুনিয়ে যেন আজও কানে ভেসে বেড়ায়। মনিরুদ্দিন ইউসুফের পিতা মিসবাউদ্দিনও ছিলেন আরবি, ফার্সি ও উর্দু ভাষার আলেম ও কবি। আরবি, ফার্সি, উর্দু ভাষা ও সাহিত্যে এবাড়ির ছেলেদের বাল্যকালেই শুধু হাতে করি নয় যথার্থ তালিম হতো। প্রখ্যাত সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ভাষায় এদের পরিবারের শিশু, বৃদ্ধ, যুবক সবাই কবিতা রচনা করতেন উর্দু, ফার্সিতে। মোহাম্মদুর রব জাহেদ সিদ্দিকীর প্রজন্মেও সবংশীয় চাচাতো ভাই মনিরুদ্দিন ইউসুফ আমাদের আজকের আলোচিত ব্যক্তি। উপরের এই আলোচনা থেকে মনিরুদ্দিন ইউসুফের সাহিত্য সংস্কৃতির ভিত্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। মনিরুদ্দিন ইউসুফের মাতুল পরিবার ছিল মুঘলদের সঙ্গে দ্বন্দ্বরত শেষ পাঠানদের উত্তর পুরুষ। তারা ছিল বাংলা ইংরেজি শিক্ষা, ইংরেজি কায়দা কানুন, চলাফেরা ও খেলাধুলায় অভ্যস্ত। তার নানা আব্দুল হাকিম খান চৌধুরীর এক ভাই সেখানেই কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাস করেছিলেন। তার মাতুলদের সবাই স্কুল কলেজে পড়েছেন। জাওয়ারের চৌধুরী বাড়ির সদরে অন্দরে মধুসূদনের কাব্য, বঙ্কিমের উপন্যাস, ডিএল রায়ের নাটক সুরসায় পঠিত হতো। মাতামহের উদার মনোভাব ও মুক্ত আচরণের সঙ্গে শৈশব পরিচিত ছিলেন বলে তিনি ইংরেজ পরিবারের বিদ্বেষ, মাতৃভাষার প্রতি অবহেলা ও আচার আচরণের গণ্ডিবদ্ধ জলাশয় ইউসুফের মনে এক বিদ্রোহের বাতাস বইয়ে দিয়েছিল। জাওয়ার গ্রামের প্রকৃতি ও পরিবেশ, বর্ষার হাওরের দিগন্ত ছোঁয়া পানি, ঢেউয়ের খেলা, বটগাছের অসংখ্য পাতার সম্মিলিত আওয়াজ তার কানকে অপরূপভাবে নন্দিত করত। জনৈক ইমাম বক্সের কণ্ঠে অতুরা সুন্দরী ও অন্যান্য পালাগান থেকে মুগ্ধ করত।
পারিবারিক রেওয়াজ অনুসারে 5 বছর বয়সে অন্যান্য সমবয়সীদের সঙ্গে উর্দুভাষী অবাঙ্গালী উস্তাদের কাছে মনিরুদ্দিনের আনুষ্ঠানিক লেখাপড়া শুরু হয়। তবে ছোটবেলা থেকেই সন্ধ্যার পর তিনি তার পিতার কাছে বসে শুনেছেন রাসূলুল্লাহর চরিত্রের মানবিক দিক সম্পর্কে কাহিনীর পর কাহিনী। ফুফুর পরিবেশে শুনেছেন ঠাকুরমা ঝুলি, ঠাকুরমার থরের রূপকথা ও নানা মর্মান্তিক গল্প। 7 বছর বয়সে মা সানজিদার কাছে পড়তে শুরু করেন শিশুদের বইয়ের পড়া শ্রাবণের মেঘের জল ভাদ্রের রৌদ্রে শুকায়। পিতা মিসবাউদ্দিনের ইচ্ছে ছিল 10 বছর বয়স হলে পুত্রকে পাঠাবেন হিন্দুস্তানের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসায়, কিন্তু ইউসুফের তা পছন্দ নয়। তবে মায়ের চেষ্টায় 11 বছর বয়সে 1930 সালে পারিবারিক প্রথার শক্ত বেড়া ভেঙে তিনি মাদ্রাসার পাঠ এগিয়ে নানান প্রতিষ্ঠিত দাওয়াল মডেল মধ্য স্কুলে ভর্তি হন। স্কুলের প্রধান শিক্ষক বাংলা ভাষার জ্ঞান গরিমা পরীক্ষা করে তাকে 3য় শ্রেণীতে ভর্তি করেন। এর ফলে উর্দু ফার্সির পাশাপাশি তার সামনে খুলে যায় বাংলা ভাষা ও সাহিত্যের সুমহান দরজা। পরে তার পিতা যাওয়ার গেলে দুপুরের খাওয়ার সময় একতা ও কথার মধ্যে আব্দুল হাকিম খান চৌধুরী দৌহিত্রের স্কুলের ভর্তির বিষয়টি এমনভাবে পারেন যে জামাতা তাতে অমত কিংবা ভিন্ন মত প্রকাশের কোনো সুযোগই পেলেন না। এভাবেই লেখাপড়ার ভাগ্য নির্দিষ্ট হয়ে যায়। তবে পিতার শান্ত আসরে কাহিনী আলোচনায় তখন যুগ হয় হিন্দুদের দ্বারা সৃষ্ট স্বদেশী আন্দোলন। শিশুকালে ইউসুফ পারিবারিক লাইব্রেরি থেকে আজায়াবে মখলুকাত, শেখ সাদির গুলিস্তান, ইকবালের তারনয় মিল্লি ও স্কুল লাইব্রেরি থেকে মাইকেলের মধুসূদন বধ কাব্য, কৃত্তিবাসের রামায়ণ পাঠ শেষ করেন এবং সেই সূত্র ধরে অল্প দিনের মধ্যে মহাভারতের অনেক কথা, কালিদাসের শকুন্তলা ও পার্বতী মহাদেবের সঙ্গে পরিচিতি লাভ করেন। জাওয়াত গ্রামের স্কুলের পাঠ শেষ করে ইউসুফ তৎকালীন আধা গ্রাম আধা শহর কিশোরগঞ্জের রামানন্দ হাই স্কুল, বর্তমানে সেটা কিশোরগঞ্জ সরকারি হাই স্কুল, 7ম শ্রেণীতে ভর্তি হন। এখানেই পরিচয় হয় অভিন্ন হৃদয় বন্ধু পরে প্রখ্যাত সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের সঙ্গে। কিশোরগঞ্জের বোর্ডিং পাসের সুযোগে সিনেমা দেখার প্রতি ইউসুফের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। এই আগ্রহ থেকে এমন সব পর্যায়ে পৌঁছে ভালো ভালো সিনেমা দেখার জন্য পিতার ফুফাতো ভাই গোলাপ মিয়ার মাধ্যমে পিতাকে রাজি করিয়ে পরের বছর তিনি ময়মনসিংহ জেলা স্কুলে ভর্তি হন। এখন তিনি মনের আনন্দে সিনেমা দেখেন। ভালো ছবি হলে একাধিক শো, নাচ নয় গান নয়, পরিচালকের সূক্ষ্ম কাজগুলোই তাকে বারবার ছবি করে টেনে নিয়ে যায়। ফলে বছর না পেরোতেই তিনি চলচ্চিত্র ছবির এক রসজ্ঞ সমালোচক হয়ে বন্ধু সমাজে পরিচিত হন। তবে সে যাই হোক না কেন প্রবেশিকা পরীক্ষা তিনি পাশ করেন নেতা সহ 1ম বিভাগে। এরপর পিতার ইচ্ছা ও পিতৃবন্ধু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পরামর্শে তিনি ভর্তি হন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে। সেখানে অধিবাসী হন নুরুদ্দিন, বন্ধু হন সৈয়দ আলী হাসান, কবি সানাউল হক, প্রাবন্ধিক মোহাম্মদ আব্দুল হাই প্রমুখ। কলেজের 1ম দিনে বাংলা ক্লাসে হাজার বছরের বাংলা সাহিত্যের উপর লম্বা চওড়া ও বিমল হাসির বিশিষ্ট চেহারামণ্ডিত কাজী আব্দুল ওদুদের আকর্ষণীয় বক্তৃতা শুনে 1ম দিনেই মুক্ত বুদ্ধির এ শিক্ষককে ইউসুফের ভালো লেগে যায়। ইন্টারমিডিয়েট 1ম বর্ষ থেকেই তার সাহিত্য জীবন শুরু। গুরু কাজী আব্দুল ওদুদ। 2-4 মাসের মধ্যেই হোস্টেলে তিনি কবি বলে পরিচিত হয়ে যান। এরপর 2য় বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। 1ম ব্যাচের আবাসিক ছাত্র হন ফজলুল হক হলের প্রভোস্ট ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হাউস টিউটর ডক্টর কাজী মুজাহির হোসেন, বিভাগের শিক্ষক হিসেবে পান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কবি মহিতুল্লাহ মজুমদার, গণেশ বসু, কবি জসিমউদ্দিন, আশুতোষ ভট্টাচার্য প্রমুখ। কলেজে অধ্যয়নকালে যেমন কাজী আব্দুল ওদুদের বাড়িতে, বিশ্ববিদ্যালয়ে তেমনি মহিতুল্লাহ মজুমদারের বাড়িতে শুরু হয় ইউসুফের যাতায়াত। তাকে সাহিত্য আলোচনা। স্নাতক সম্মান চূড়ান্ত বর্ষে 1941 সালে বের হয় তার প্রথম কবিতার বই উপায়ন। উপায়ন উৎসর্গ করেন প্রিয় শিক্ষা ও দীক্ষাগুরু কাজী আব্দুল ওদুদকে। চারিদিকে প্রশংসার বন্যা। দেখতে দেখতে পরীক্ষা এসে গেলেও প্রস্তুতি মোটেই এগোয়নি। পালি প্রাকৃতের দুরবতায় ঢুকতে তার ইচ্ছেই হলো না। কাঙ্ক্ষিত 1ম বিভাগ তো দূরের কথা, 3য় বিভাগে পাশ করাও দুঃসাধ্য হবে মনে করে হঠাৎ দিন উদাও হন ঢাকা থেকে। সেই সাথে শেষ হয় তার প্রাতিষ্ঠানিক পাঠক। ঢাকা থেকে তিনি ফিরে আসেন বৌলায়। মাস 2 ফার্সি চর্চার পর একঘেয়েমি দূর করার জন্য পিতার অনুমতি নিয়ে গমন করেন কলকাতায় টালিগঞ্জে দিন কয়েক কাটিয়ে গেলেন দিল্লি। সময় কাটে ঘুরে ঘুরে মুঘল কীর্তি দেখে আর হোটেলে শুয়ে বসে ফুটপাত থেকে কেনা কবি ইকবালের শিকাওয়া, জবাবে শিকাওয়া, সামা ও শায়ের পড়ে। এতদিন ইউসুফ ছিলেন রবীন্দ্রনাথের রোমান্টিক সৌন্দর্যের জগতের অনুসারী। উপায়নের ছত্রে ছত্রে তা বিধৃত, কিন্তু আজ তিনি ইকবাল পাঠে মোহিত।
যদিও তার চাচা খালেদ বাঙালি ইকবালকে পাঞ্জাবি গাওয়ার বলে নিম্ন পঙ্ক্তিভুক্ত বিবেচনা করেছেন। কিন্তু এভাবে আর কতদিন ঘুরে ঘুরে পরিব্রাজক ক্লান্ত, ঘাটের পয়সাও করেছে টান। চাকুরির আবেদন করলেন দিল্লির জেনারেল হেডকোয়ার্টার্সে, কেন্দ্রীয় সরকারের সেক্রেটারিয়েটে, আপার না লোয়ার এটা মানে আলাদা করা যায় নাই, ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত হলেন। প্রশিক্ষণের জন্য 1 মাস প্রশিক্ষণের পর চূড়ান্তভাবে নির্বাচিত হন। পোস্টিং নিলেন মুম্বাইয়ের বেলার্ড এস্টেটের সার্ভিস ডাইরেক্টরে। এবার চাকরি বাবদ এসে গেলেন মুম্বাই। 2-1 দিন এদিক ওদিক কাটিয়ে ভিক্টোরিয়া টার্মিনালের কাছে উঠেন এক গুজরাটি হোটেলে। মুসলমানগণ অনাহত বলে নাম ভারিয়ে রবীন্দ্রনাথ নামে। একদিন হোটেলের বিপরীতে তারপরওয়ালার বিখ্যাত বইয়ের দোকান থেকে কেনেন নিকলসন স্কৃত তর্জমাকৃত ইকবালের সিক্রেটস অফ দ্য সেলফ বইটি। পড়লেন বারবার, পড়লেন হোটেল মেট জনৈক মিস্টার সেন উপরিত মানবেন্দ্রনাথ রায়ের রচনা বই। পরে আগ্রহ জন্ম নিল মার্ক্সবাদকে জানার। কিনে আনেন মার্কস এঙ্গেলসের কমিউনিস্ট ম্যানিফেস্টো, স্ট্যালিনের হিস্ট্রিক্যাল অ্যান্ড ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, লেনিনের বিভিন্ন বই। পরে চললেন টানা। নতুন পরিবেশের নতুন জীবনের ছন্দ পতন ঘটে চাচা হামিদ মিয়া, পরবর্তীকালে তিনি শ্বশুর হন। মৃত্যুর খবর দিয়ে বাড়ি থেকে লেখা পত্র দিয়ে চাকুরির মাস 4 পর বলে হয়ে তিনি দিল্লিতে পাতিয়ালা হাওয়াজে বদলি হয়ে আসেন। দিল্লি আসার 1 মাসের মধ্যেই বাড়ি থেকে চিঠি হলো পিতার অসুস্থতার খবর নিয়ে। 10 দিনের ছুটি নিয়ে 9 মাস পর ইউসুফ দেশে ফেরেন। বাড়ি পৌঁছে জানতে পারেন দিন 7 আগে মারা গেছেন চাচা খালেদ বাঙালি। ফেরার দিন 10 মধ্যে মারা যান পিতা মির্জাউদ্দিন। এর 20 দিন পর মারা যান পিতামহের ভাই জালালউদ্দিন মোহাম্মদ খুরশিদ। 35 দিন পর মারা যান পিতার ফুফাতো ভাই গোলাপ মিয়া। 2 মাসেরও কম সময়ের মধ্যে 4টি মৃত্যু। ফলে তার আর ফিরে যাওয়া হলো না দিল্লির কর্মস্থলে। পিতার মৃত্যুর পর সংসারের দায়িত্ব পড়ে আনারই জ্যেষ্ঠ পুত্র ইউসুফের উপর। নিজে বিয়ে করেননি, 3 বোন বিবাহযোগ্যা, পড়ুয়া ছোট 4 ভাই, মা এবং অন্যান্য প্রতিপাল্যদের নিয়ে বিরাট পরিবার। হতাশ হয়ে ইউসুফ শুরু করেন নামাজ পড়া, এমনকি তাহাজ্জুদের নামাজও। আর নামাজ শেষে মৌলানা আশরাফ আলী তানভীর উর্দু পদ্যে লেখা মোনাজাতে মুগ্ধ। দিন কয়েক পর ধর্মের কর্মের প্রতি তিনি পুনঃ বিতশ্রদ্ধ হয়ে পড়েন। তদুপরি চাচাতো ভাই মানে ওই জাহেদ সিদ্দিকী এসে বলেন, ভাই আল্লাহর হস্তে আপনি এমন বেমানি অর্থাৎ অর্থহীন কোরআন তেলাওয়াত বন্ধ করুন। বই পড়া আপনার কাজ, এক নিরর্থক আবৃত্তিকে গুরুত্ব দেওয়া কি আপনার মানায়? আপনি মাইকেল রবীন্দ্রনাথের মতো হন। এই মর্মে উপদেশ শুনে তিনি দ্বিধায় বুঝতে থাকেন। ভাবেন তিনি যার জন্য মনকে তৈরি করছিলেন, জাহেদ মিয়া তো সেই কথাই বলে গেল। মাস 6 মধ্যে ইউসুফ ও ছোট ভাই ইউনুসের বিয়ে ঠিক হয়, যথাক্রমে 14 ও 15 আষাঢ় 1351। ইউসুফের কনে নির্বাচিত হন চাচাতো বোন সাজেদা খাতুন তথা তার দাদার কথিত জুলেখা। এবার তিনি পুরাদস্তুর সংসারী। মাস 2 মধ্যেই নানার অংশের সুনামগঞ্জের শেলবরসের জমিদারি দেখাশোনার ভার নিয়ে হয়ে ওঠেন জমিদার। শেলবরসে কেটে গেল 5 বছর। ইতিমধ্যে তিনি কিছু স্বার্থান্বেষী আত্মীয় অংশীদারের চক্র শুরু হয়ে পড়েন। ফলে মায়ের চিঠি পেয়ে চিঠিতে লিখিত বাবা জাওয়ারে এবং আত্মার চিঠি পেয়ে তিনি ফিরে আসেন। আর তার আত্মীয় তুতু মামার অনুরোধে 1950 সালে জানুয়ারি মাসে 7-8 কুড়ার লক্ষ্য নিয়ে জাওয়ার স্কুলের প্রধান শিক্ষক হলেন। শিক্ষকতায় লেগে রইলেন সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত। এ সময় পোলিওতে আক্রান্ত হয়ে 2.5 বছরের পুত্র শহীদের ডান পাটি অবশ্যই কিছুটা খাটো হয়ে যায়। চিন্তার জটিলতায় আবিষ্ট হন ইউসুফ। শেষে 1951 সালের শুরুর দিকে সপরিবারে চলে এলেন জেলা শহর ময়মনসিংহে। বাসা নিলেন কৃষ্ণপুরে। অষ্টগ্রাম নিবাসী বন্ধু শ্রেষ্ঠ সৈয়দ শরফুদ্দিন হোসেন হাবিব মিয়ার পরামর্শ ও আর্থিক সহায়তায় শুরু করেন সিভিল সাপ্লাইয়ের লেবার কন্ট্রাক্টর হিসেবে ব্যবসা। কিন্তু 2 বছরের ঠিকাদারিতে চলে উঠল লালবাতি। বাসায় মাঝে মধ্যে বেড়াতে আসেন ভাইরা ভাই কাজী ফজলুল করিম, বন্ধু হাবিব মিয়া, কমরেড অজয় রায়, ভারতের আজমগড় নিবাসী জনৈক রব্বানী সাহেব। আর্থিক দুর্দিনের এ সময় জনাব রব্বানী তাকে একটি সংক্ষিপ্ত উর্দু বাংলা অভিধান রচনার প্রস্তাব দেন। ইউসুফ সানন্দে রাজি হন এবং 1.5 বছরের কঠোর পরিশ্রমে পাণ্ডুলিপি রচনার শ্বাস করেন। কলকাতার মডার্ন প্রেস থেকে তারই তত্ত্বাবধানে অর্থাৎ রূপরেখা ছাপা ও বাজারের কাজ শেষ করে বছর 3 মধ্যে ফরহাঙ্গে রব্বানী নামে তা প্রকাশিত হয়।
এবং তিনি মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে ধরে 1954 সালে 10,000 কপি দেশে আমদানি করিয়ে দেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভূমিকা সংবলিত অভিধানটি ভর্তি প্রশংসা করেন। সম্ভবত সত্য বিক্রয় করায় যার ব্যবসায়ী জনাব রব্বানী প্রণেতা ইউসুফের নাম উল্লেখ করেনি। 1951 সালেও তার ছেলে ইউসুফের সম্মতি নিয়ে আশরাফিয়া লাইব্রেরি থেকে বইটি প্রকাশ করেন। 1956 সাল অর্থকষ্ট চরমে বন্ধু হাবিব মিয়া, তখন যুক্তফ্রন্টের পার্লামেন্টেরিয়ান, তার কাছ থেকে ধার করে সংসার চলে। এ সময় হাবিব মিয়া তার বড় ভাই সৈয়দ সিরাজউদ্দিন হোসেন শাহজাদা মিয়ার পক্ষে তাকে ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলের ম্যানেজারের পদে চাকরির অফার দেন এবং প্রথম মাসের বেতন অগ্রিম প্রদান করেন। কিন্তু তাদেরই বন্ধু শাহেন শাহ ওই পদটিতে নিয়োগ পেতে আশা করেন জেনে তিনি আর অগ্রসর হননি। একদিন হাবিব মিয়ার মাধ্যমে শান্ত আড্ডার সঙ্গী রশিদ মিয়া তাকে সুতিয়া খালি স্কুলের শিক্ষকতার প্রস্তাব দেন। অন্য একদিন তিনি তাকে করাচি গিয়ে তার বাবা কেন্দ্রীয় রেলমন্ত্রী সৈয়দ মিসবাউদ্দিন হোসেনের প্রাইভেট সেক্রেটারি হওয়ার প্রস্তাব দেন। সুতিয়া খালি স্কুলের শিক্ষকতার বিষয়ে ইউসুফ কোনো উত্তর দেননি, তবে সরকারি চাকরি হলে মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি চাকরিতে তার আপত্তিতে যোগ নেই বলে জানান। তিনি অগ্নি অবস্থায় ত্রাণকর্তা হিসেবে এগিয়েছেন ময়মনসিংহের মোমেন শাহীন নূতন ইতিহাসের লেখক খান সাহেব আব্দুল্লাহ। তিনি মৌসুমী ধানের ব্যবসা করার জন্য 40,000 টাকা দেন, কিন্তু সবাই জানেন ব্যবসা ইউসুফের কর্ম নয়। ফলেও তাই 2-4 বছরের মধ্যেই সব ডুবলো, পুঁজিপাত্র সব খতম হলো। এরই মধ্যে তিনি বাংলায় তর্জমাকৃত, তার ভাষায় আত্মসাৎকৃত করে পুনরুৎপাদনকৃত ইকবালের কবিতাগুলোর কয়েকটি প্রকাশনার্থে নমুনা হিসেবে বাংলা একাডেমিতে পাঠান এবং মাস 3 পর ইকবালের কাব্য সঞ্চয়ের নামে ছাপার কাজ শুরু হয়। ইতিমধ্যে তিনি ঝড়ের রাতের শেষে নামে একটি উপন্যাস লেখা শুরু করেন। বন্ধু সৈয়দ নুরউদ্দিন তখন ইংরেজি দৈনিক অবজারভারের বার্তা সম্পাদক। তারই তারা ইউসুফ এলেন ঢাকায়, বাসা নিলেন গ্রামের পরিবেশের লালমাটিয়ায়, যোগ দিলেন অবজারভারে। কিন্তু অল্প দিনেই অস্থির হয়ে চাকরি ছেড়ে ফিরে গেলেন ময়মনসিংহে। পরে নুরউদ্দিন যখন সংবাদে এলেন, ইউসুফও এসে তাতে যোগ দিলেন, আবার কিছুদিনের মধ্যে ছেড়েও দিলেন। দিনের পর দিন সংবাদ রচনা বা অনুবাদের একঘেয়েমি কাজ তার হাতে হয়নি। সৈয়দ নুরউদ্দিন সংবাদ ছেড়ে যোগ দেন পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশনে। কিছুদিনের মধ্যে তিনি বন্ধু ইউসুফকে নিয়ে এলেন কৃষি উন্নয়ন কর্পোরেশনের পাবলিক রিলেশনস বিভাগে। কর্পোরেশন থেকে প্রকাশিত হয় কৃষি সমাচার পত্রিকা। সম্পাদক নুরউদ্দিন, সহ সম্পাদক ইউসুফ। পরে ইউসুফই হন সম্পাদক। সরকারি চাকরি, নির্ধারিত আয়ের নিশ্চয়তা, নিরপেক্ষ জীবন। সিনেমার প্রতি তার ঝোঁক সেই ছাত্র জীবন থেকে। বোম্বাইয়ে অবস্থানকালে তিনি বিখ্যাত সিনেমা পরিচালক বিমল রায়ের সহকারী রূপেও কাজ করেন। এখন জীবন একটু থিতু হতেই সে ঝোঁক আবার চাগা দিয়ে ওঠে। তবে এবার আর দর্শক বা সমালোচক নয়, হলেন নির্মাতা। এজন্য তিনি গঠন করেন ন্যাশনাল ফিল্মস নামের একটি প্রতিষ্ঠান। 1967-68 সালে কাটে তার প্রধানত সিনেমা নিয়ে। মধুরাতি নামের ছবির স্ক্রিপ্ট লেখা হলো। বন্ধু নুরউদ্দিন ও সানোয়ার হককে অংশীদার হওয়ার জন্য প্রস্তাব করলে তারা রাজি তো হলেনই না, বরং তাকে নিরুৎসাহিত করেন। যা হোক, উর্দু সাহিত্যের ইতিহাস লিখে ও শাহনামার আংশিক অনুবাদ করে প্রাপ্ত টাকায় সিনেমার উদ্বোধনী অনুষ্ঠান ও কয়েকটি সঙ্গীত রেকর্ড করা হয়। ডক্টর হাসান জামানের সাহায্যে রুমির মসনবী ও সাদির গুলিস্তা অনুবাদ করার অঙ্গীকারে ভিয়েনা থেকে 1969 সালের মে মাসে 30,000 টাকা অগ্রিম নিয়ে অভিনয় শিল্পীদের সাথে চুক্তি করলেন। কাজের সুবিধার্থে একটি পুরনো গাড়ি কিনলেন, কিন্তু প্রধান অভিনেতাদের শিডিউল পাওয়া যায় না। সেপ্টেম্বরে ছোটখাটো চরিত্রে অভিনেতাদের নিয়ে কাশিমপুরে শুটিং করতে গেলেন, কিন্তু বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আকাশ কয়েকদিন মেঘাচ্ছন্ন থাকে বিদায় ব্যাকআপ করে ফিরে আসতে হয়। পরে 3 মাসের জন্য বাড়ি ভাড়া নিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে তিনি শুটিং শুরু করলেন সাভারে। এবার নতুন নায়ক নায়িকা, ছবির নামও পরিবর্তিত, পলাশপুর। শুটিং চলতে থাকে। জনৈক ডিস্ট্রিবিউটর ছবি নিতে আগ্রহ প্রকাশ করেন। একদিন পশ্চিমা বিহারি ক্যামেরাম্যান শাহ আলম বলে, স্যার আপনি এসব পাকিস্তানে এখন ভীষণ রক্তারক্তি শুরু হতে যাচ্ছে, অবস্থা মারাত্মক দেখে মোড় নিয়েছে। আপনি যদি আজ কিংবা কাল ঢাকায় না ফেরেন তবে হয়তো আর ফিরতেও পারবেন না। ওদের কাছে হয়তো খবর আছে, বিবেচনা করে মার্চের 5-6 তারিখে ব্যাকআপ করে তিনি চলে আসেন ঢাকায়। এটা মার্চ মাসে।
চলছে অসহযোগ আন্দোলন। 23 মার্চ রাতে রেডিও পাকিস্তান কেন্দ্র থেকে তার লেখা নাটক ইশাকা অভিনীত হয়। পরিবারের সবাই সেটের সামনে বসে অভিনয় উপভোগ করে, কিন্তু একই নাট্যকার হিসেবে মনিরুদ্দিন নয়, নাম ঘোষিত হলো অন্য একজনের। খুবই বেদনাদায়ক। রাগে অগ্নিশর্মা হলেন রেডিওর হেমায়ত সাহেবের উপর। পরদিনও এ নিয়ে ভেবেই চিন্তায় অস্থিরতায় কাটে। 25 মার্চ সকালে নাস্তাকে ফেরদৌসির শাহনামা বাংলায় তর্জমা করতে বসেন। সেদিনের অধ্যায়টি ছিল কায়কসরুর উপর আফ্রাসিয়াবের নৈশ আক্রমণ। মুহূর্তের মধ্যে তার মনে যেন বিদ্যুৎ চমকে গেল। তার নিজের ভাষায় উদ্ভাসিত হলো অর্থ। কায়কসরু ইরানের বাদশাহ, আফ্রাসিয়াব ইরানের দুশমন। সেই দুশমন আজ রাতে ঝাঁপিয়ে পড়বে ইরানের সেনাবাহিনীর উপর। প্রাচীন ইরান রূপান্তরিত আধুনিক বাংলাদেশে। সঙ্গে সঙ্গে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। বড় ছেলেকে বললাম, আমি শেখ সাহেবের কাছে যাচ্ছি। আমি স্থির নিশ্চিত পাকিস্তানি সৈন্যরা আজ রাতে আমাদের উপর আঘাত হানবে। তিনি তখনই ধানমন্ডির তৎকালীন 32 নম্বর সড়কের বাসায় গিয়ে শেখ সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে তার উদ্বেগ ও আশঙ্কার কথা জানিয়ে বলেন, আমার দৃঢ় বিশ্বাস সৈন্যরা আজ রাতে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। শুনে তিনি শেখ মুজিবুর রহমান সামনের সেন্টার টেবিলটায় মুষ্টিঘাত করে বললেন, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। তারপরের কথা সবারই জানা। 9 মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়। মুক্তিযুদ্ধের সময় যে কোনো অপরিচিত ঢাকাবাসীর মতো ইউসুফও ঘরে তার জানালা বন্ধ করে স্বাধীন বাংলা বেতার শুনতে এবং উর্দু খবরের মান তেমন উন্নত ছিল না দেখে তার চাচাতো ভাই সদ্য রাইটার্স গিল্ডের করাচি থেকে ছুটিতে আসা জাহির সিদ্দিকে কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পাঠান। কিন্তু স্বাধীনতার পর অন্য অনেকের মতো তাকেও স্বপ্নভঙ্গের যাতনা সইতে হয়। 74-এর দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা, নানা প্রকার অনাচার, দু একটি প্রতিষ্ঠানের অবহেলা তাকে ব্যতীত করে। স্বাধীনতার পর ইউসুফ যে অসমাপ্ত ছবির কাজ শুরু করবেন তারও উপায় রইল না। এফডিসির আলমারিতে রাখা নেগেটিভ চুরি হয়ে গেছে, ফলে তার আর লাইট ক্যামেরা অ্যাকশন বলে শুটিং করার সুযোগ হয়নি। ফলে পানিতে যায় তার বিপুল পরিমাণ টাকা। পরে তার কাহিনী সংলাপ সঙ্গীতের পলাশপুরকে পরিবর্তিত করে সফদার আলী ভুইয়া নির্মাণ করেন তীর ভাঙা দেহ। তিনি সালাউদ্দিন পরিচালিত আলোর মতির সংলাপ, রফিকুল বাড়ি চৌধুরী পরিচালিত তানসেন ছবির আংশিক সংলাপ রচনা করেন। 1979 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। 4 বছর পর 23 নভেম্বর 1983 40 বছরের সুখ দুঃখের সাথী স্ত্রী সাজেদা পরলোক গমন করেন। স্ত্রীর বিয়োগ ব্যথা তার বৃদ্ধকালীন অসুস্থতা থেকে বাড়িয়ে দেয়। সেই ব্যথা ভুলতে ইউসুফ আরো বেশি মনোনিবেশ করেন লেখালেখিতে। অনেকদিন ধরে নানা রোগে তিনি ভুগছিলেন। 1987 সালের শুরুতে শয্যাশায়ী হয়ে পড়েন। 10 ফেব্রুয়ারি মাঝরাতে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে ভোরে তাকে নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। শক্ত হার্ট অ্যাটাক হয়েছে বলে ডাক্তার তাকে ইনটেনসিভ কেয়ারে ভর্তি করেন। পরদিন সকাল 7টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেদিন ছিল 11 ফেব্রুয়ারি। মৃত্যু সংবাদ শুনে অনেকেই তাকে শ্রদ্ধা জানাতে আসেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও লেখক ডক্টর মফিজ চৌধুরী। ডক্টর মফিজ চৌধুরীর ভাষায় চলে গেলেন বাংলাদেশের শেষ শরীফ মানুষটি। কবি অভিধায় পরিচিত মনিরুদ্দিন ইউসুফ হেঁটেছেন সাহিত্যের প্রায় প্রতিটি গলিতে। ছড়া, কবিতা, গজল, উপন্যাস, প্রবন্ধ, নাটক, জীবনী, আত্মকথা, অভিধান, ধর্ম, অনুবাদ প্রভৃতি সকল শাখাতেই ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। আর কেবল ছুঁয়ে যাওয়া নয়, গভীর অনুপ্রবেশ। তার কবিতা ও গজল গ্রন্থ 5টি, অনুদ্ধৃতি কবিতা ও গজল গ্রন্থ 5টি, উপন্যাস 3টি, প্রবন্ধ গ্রন্থ অনুদ্ধৃত এবং ইংরেজি সহ 11টি, নাটক 1টি, আত্মজীবনী ও জীবনী গ্রন্থ কিশোর সহ 7টি, ধর্মীয় বই 3টি, ছড়া 1টি, অভিধান 1টি, মোট 37টি। এগুলোর পৃষ্ঠা সংখ্যা প্রায় 7000। এই 37টি গ্রন্থের মধ্যে 22টি তার জীবদ্দশায় ও 15টি মৃত্যুর পর সুপুত্র সাইদ আহমেদ আনিসের কল্যাণে প্রকাশিত হয়। এসব গ্রন্থের বেশ কয়েকটি একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে। বইগুলোর এখানে মোটামুটি একটা তালিকা দেওয়া আছে। তিনি তার জীবদ্দশায় কিছু পুরস্কার পান, মৃত্যুর পরেও। তিনি গভর্নরের স্বর্ণপদক পান 1968 সালে, হাবিব ব্যাংক সাহিত্য পুরস্কার পান 1968 সালে, বাংলা একাডেমি পুরস্কার অনুবাদের জন্য 1978 সালে, আবুল নসর আহমদ সাহিত্য পুরস্কার 1985 সালে, 21 পদক পান সাহিত্যে 1993 সালে, এটা মরণোত্তর। শিল্পাচার্য পুরস্কার 2014 সালে। তিনি যখন মারা যান তখন তার পুত্র শহীদ আহমেদ
সুলতান আহমেদ শহীদ, সাইদ আহমেদ আনিস এবং ফাতেমা জেবুন্নেসা। এখন কেবল ফাতেমা জেবুন্নেসাই জীবিত আছেন, তিনি চট্টগ্রামে একটি কলেজে অধ্যাপনা করেন। এটার সঙ্গে দুইটা সংযোজনী আছে, একটা হলো ইসলাম ও কমিউনিজমের টানাপোড়েনে মনিরুদ্দিন ইউসুফ, আরেকটা হলো তার ৩৭টা বইয়ের খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা। আমার প্রবন্ধটি এখানেই শেষ। নেমে যাওয়ার আগে আমি দুটি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি, যার পরিবারে যারা আছেন তারাও সমাজে নামি দামি এবং অবস্থাপন্ন অবস্থায় আছেন, তারা একটা পুরস্কার, মনিরুদ্দিন ইউসুফ নামে একটা পুরস্কার প্রবর্তন করেছিলেন। সাইদ আহমেদ আনিস বেঁচে থাকা পর্যন্ত সেই পুরস্কারটা দেওয়া হয়েছে। তো আমি পরিবারের সদস্য কাউকে আমি এখানে উপস্থিত দেখতে পাচ্ছি, সবার কাছে এবং যারা অনুপস্থিত সকলের কাছে আমি আবেদন করতে চাই যে আপনারা সেই পুরস্কারটি আবার দয়া করে চালু করুন, তাহলেই তিনি আবার জীবিত থাকবেন। প্রতি বছর অন্তত এটা উপলক্ষে ওরা একটা আলোচনা হবে। আমাকে যখন এই প্রবন্ধটা রচনার জন্য আহ্বান করা হয়, আমি এসে একদিন দেখা করি আজম সাহেবের সাথে, মাননীয় মহাপরিচালক। তিনি তখন বললেন যে মনিরুদ্দিন ইউসুফকে মানুষ আসলে ভুলেই গিয়েছে, কাজে আপনি এটা সামগ্রিকভাবে তার জীবনীটা তুলে ধরার চেষ্টা করবেন। সেটি আমি করলাম, কিন্তু তাকে স্মরণে রাখার জন্য বাংলা একাডেমিকে আমি অনুরোধ করতে চাই, আপনারা তার অবশিষ্ট যে বইগুলো আছে, আমি বলছি যে ৭,০০০ পৃষ্ঠা মোট লেখা, এর মধ্যে ৪,০০০ পৃষ্ঠা আপনারা উৎপাদন করে যাচ্ছেন, মানে প্রকাশ করে যাচ্ছেন। সেটা হলো শাহনামা, সেটা তো করে যাচ্ছেন। আর বাকি ৩,০০০ পৃষ্ঠা থাকে, তাহলে সেটারও যদি একটা সংকলন করেন তাহলে তিনি আর সহজে হারিয়ে যাবেন না, সবটাই মানুষ পেতে পারে। এবং বাংলা একাডেমি তাকে নিশ্চয়ই একজন স্মরণীয় বরণীয় মনে করেন বলি আজকের এই আলোচনা, এবং তাকে এই স্মরণীয় বরণীয় রাখার জন্যই তার বাকি বইগুলোকে আপনারা এক নজরের ভিতরে এনে মানে প্রকাশ করার জন্য আমি অনুরোধ এবং দাবি এই দুটোই জানিয়েছি। আরেকটা হচ্ছে এটা বাংলা একাডেমি এবং বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ্যে, আপনারা মনিরুদ্দিন ইউসুফের উপর পিএইচডি থিসিস করাতে পারেন, সেটাকে কেন্দ্র করেও আরেক ধরনের আলোচনা থাকবে। আমি এই তিনটা আবেদন জানিয়ে আমার মতো নগণ্য লোককে এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে শোনার জন্য এবং বাংলা একাডেমিকে আমাকে মনোনীত করার জন্য অভিনন্দন জানাই, সালাম জানাই। প্রবন্ধ উপস্থাপন করলেন লেখক ও মনিরুদ্দিন ইউসুফ গবেষক ডক্টর হামিদার খান। এ পর্যায়ে আলোচনা করবার জন্য লেখক ও অনুবাদক জনাব জাভেদ হোসেনকে আমি বিনীত বোধ করছি। সম্মানিত সভাপতি, প্রাজ্ঞ আলোচক এবং এখানে উপস্থিত সম্মানযোগ্য সমস্ত শ্রোতা, শুরু করতে আমরা দেরি করেছি এবং বাংলাতে প্রবাদও আছে যে সে কহে বিস্তর বিছা, যে কহে বিস্তর। চেষ্টা করবো বিস্তর কথা না। মনিরুদ্দিন ইউসুফকে যদি পাঠ করতে যাই তাহলে একটা জায়গাতে আমার পাঠে একটু নিমগ্নতা থাকে। আমি নিজেও উর্দু ফার্সি থেকে অনুবাদ করে থাকি এবং সেই শাস্ত্র এবং কাব্য জগৎ সম্পর্কে আমার একটা প্রবল আগ্রহ আছে। ওই আগ্রহের জায়গা থেকে আমি যদি দেখি তাহলে মনিরুদ্দিন ইউসুফকে নিয়ে কথা বলবো একটা আলাদা জায়গা দাঁড়িয়ে যায়। এবং তার সঙ্গে যদি আজকে যে প্রচন্ড গতিশীল প্রবন্ধটি আমরা শুনলাম, আমি প্রচন্ড গতিশীলই বলবো যে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে একটা জীবনকে ধারণ করবার চেষ্টা, এবং তার মধ্যে ব্যাপক রকমের একটা ব্যাপার লক্ষ্য করা যাবে যে মনিরুদ্দিন ইউসুফের জীবনে একটা প্রবল অস্থিরতা, যে প্রতি মুহূর্তে তিনি নিজেকে বদলাচ্ছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেকে স্থানান্তর করছেন। তিনি প্রথম দিকেই তার যে পরিবার, পারিবারিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলের জায়গা থেকে তিনি মুসলিম মানুষকে ধারণ করছেন। সেই মুসলিম মানুষ কোনটা? সেই মুসলিম মানুষ হচ্ছে একেবারে সোজা কথায় যাকে বলে যে অভিজাত মুসলিম মানুষ, সাধারণ চাষাভুষা মুসলিমদের মানুষ। তার প্রথম যুগে পারিবারিক পরিমণ্ডলের মধ্যেও কোনো স্থান ছিল না। আবার পরবর্তীকালে তিনি বাংলা সাহিত্যের প্রতি প্রবলভাবে আগ্রহী হচ্ছেন, রবীন্দ্রনাথ পাঠ করছেন, রবীন্দ্রনাথ পাঠ করতে গিয়ে আবার ইকবালের কাছে যাচ্ছেন, ইকবাল পাঠ করতে গিয়ে তার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের যে প্রবল কোমল পেলব যে প্রেমের জগৎ, সেই জগৎটা যেন তার বর্তমানকে ধারণ করতে পারছে না। তিনি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে ইকবালের কাছে যাচ্ছেন, ইকবালের কাছ থেকে আবার তিনি পরবর্তীকালে চলে যাচ্ছেন
মার্ক্সবাদী রাজনীতি এবং দর্শনের কাছে। মার্ক্সবাদী রাজনীতি দর্শনের সঙ্গে সম্পৃক্ততার মধ্যে দিয়ে আবার ফিরে আসছেন লেখাপড়া মাঝপথে থামিয়ে দিয়ে তাদের পারিবারিক পরিমণ্ডলে জমিদারি করার চেষ্টা করছেন, সেখানে ব্যর্থ হচ্ছেন। ব্যর্থ হয়ে প্রবলভাবে আবার ধর্ম আচরণ শুরু করছেন। ধর্ম আচরণ শুরু করতে গিয়ে সেখানেও স্থির থাকতে পারছেন না। সেখান থেকে পুনরায় তিনি নতুন করে তার সাহিত্যের জগৎ, কাব্যের জগৎ, বিশ্লেষণ জগৎকে তার ধারক এবং চিন্তার বাহক হিসেবে তিনি উপস্থাপন করছেন। এবং যে রবীন্দ্রনাথকে তিনি এক পর্যায়ে গিয়ে যেন গ্রহণ করতে পারছেন না, যেন তার কথাই সত্য হচ্ছে যে হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। সারাটা জীবন মনিউদ্দিন ইউসুফের জগতের মধ্যে, চিন্তার মধ্যে এই অস্থিরতাটুকু আমরা প্রবলভাবে দেখতে পাই। তিনি কবিতা লিখছেন, তিনি অনুবাদ করছেন এবং কি ব্যাপক পরিমাণে অনুবাদের যে ব্যাপকতা। একদিকে তিনি অনুবাদ করছেন শাহনামা, 17 বছর লাগিয়ে কাজটুকু সম্পন্ন করেছেন এবং তিনি বোধহয় জীবদ্দশায় সেটা বাংলা একাডেমি শেষ করে যেতে পারেনি প্রকাশনা। এটা তার মনের মধ্যে দুঃখ ছিল। আবার একই সঙ্গে দেখুন, সেই সময় তিনি এগুলো অনুবাদ করবেন বলে ওই আমরা অগ্রিম নিতে পারছেন। সেই আমলে অনুবাদ করবেন, করে দেবেন এই কথা বলে 30,000 টাকা। আজকের যুগে কত লক্ষ টাকা আমার কোনো ধারণা নেই, এবং আজকের যুগে কেউ এই পরিমাণ টাকা কোনো অনুবাদককে অগ্রিম দেবেন কিনা আমি মোটামুটি নিশ্চিত যে দেবেন না। আপনাদের ভিন্ন ধারণা থাকতে পারে, এবং যদি ভিন্ন ধারণা থাকে আমাকে জানাবেন, সম্ভাব্য লোক সে কি, আমি গিয়ে যোগাযোগ করবো তার সঙ্গে। তো এই যে ব্যাপকতা, আমরা একই সঙ্গে দেখুন তিনি মির্জা গালিব অনুবাদ করছেন, সেটা 1960-এর দশকে অনুবাদ হয়ে বেরোচ্ছে। 25টা গজল তিনি অনুবাদ করছেন এবং একেবারে ছন্দবদ্ধভাবে। এবং যদি বলি আজকে বাংলায় যে মির্জা গালিবের যে মানে মোটামুটি ভয়াবহ রকমের পরিচিতি, ভয়াবহ রকমের তার যে জনপ্রিয়তা, এবং যে এমনই জনপ্রিয় আজকে মির্জা গালিব যে কেউ যে কোনো কিছু থেকে তার নামে চালিয়ে দিচ্ছে। এত জনপ্রিয়তার মধ্যে মির্জা গালিব নিজেও পছন্দ করতেন না। ওই অপছন্দের কারণেই তিনি তার নামটা পাল্টেছিলেন, যে তার নামে একটা লোক বাজে কবিতা লিখতো, নতুন নাম গ্রহণ করে কবিতা লেখা শুরু করেছিলেন। এই মির্জা গালিবের আজকে যে পপুলারিটি, তার পেছনে অন্যতম ষড়যন্ত্র গাজী মনিউদ্দিন ইউসুফ। তিনি নিজে প্রথম সামগ্রিক পূর্ণ গ্রন্থ লিখেছিলেন মির্জা গালিবের কবিতা নিয়ে, দিওয়ানে গালিব নামে। তার আগে 1955 দশক সম্ভবত 55 সনের দিকে মাহে নও পত্রিকার মধ্যে বাংলা সাহিত্যে প্রথমবারের মতো মির্জা গালিবকে নিয়ে একটি প্রবন্ধ হিসেবে বের হয়েছিল, প্রথমবার 1955-তে মাহে নও পত্রিকা। কিন্তু সম্পূর্ণভাবে যদি বলি, মির্জা গালিবকে নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ আমাদের মনিউদ্দিন ইউসুফ রচনা করেছিলেন। এবং তার এই যে অনেকগুলো কাজ, এই কাজগুলো তিনি দেখবেন বারবার, একবার তিনি প্রবল রূপে প্রথাগতভাবে একজন মুসলিম হচ্ছেন, পরবর্তীকালে তিনি একজন প্রবল রূপের অনুসন্ধিৎসু মার্ক্সের পাঠক হচ্ছেন। মার্ক্সবাদী যদি নাও হয়ে থাকেন, তারও কিঞ্চিত সময় পরেই তিনি আবার সিনেমা বানাচ্ছেন। বারবার ঘুরে বিভিন্ন জায়গায় তার পদচারণা। এই পদচারণার মধ্যে দিয়ে কয়েকটা বিষয় লক্ষণীয় আমার কাছে, যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। তার যে পরিবার, সেই পরিবার ছিল আসলে অত্যন্ত পুরাতন একটি বাংলাদেশের মুসলিম অভিজাত পরিবারদের মধ্যে অন্যতম। এবং তার লেখা যদি আপনি দেখেন, তার লেখার মধ্যে যে বিশ্লেষণগুলি তিনি করছে সেটা খুব গুরুত্বপূর্ণ। উর্দু সাহিত্যের ইতিহাস তিনি লিখতে গিয়ে একটা কথা খুব চমৎকারভাবে তুলে ধরেছেন, যেটা বাংলার মুসলিম মানুষকে অনুধাবনের জন্য খুব চমৎকার একটা মানদণ্ড হতে পারে। তিনি বলছেন যে সমস্ত উর্দু সাহিত্য ভারতবর্ষ জুড়ে কেবলমাত্র সারা ভারতেই একেবারে নগর কেন্দ্রে অভিজাতদের হাত ধরে উর্দু সাহিত্য গড়ে উঠেছে, সামনে এসেছে। কেবলমাত্র বাংলাতে নগর কেন্দ্রিক কোনো উর্দু সাহিত্য গড়ে ওঠে। বাংলার বাইরে অত্যন্ত প্রত্যন্ত সব জায়গায়, এই বগুড়ায়, একেবারে সিলেটের প্রত্যন্ত গ্রামে, চট্টগ্রামের প্রত্যন্ত সব জায়গায়, বগুড়ার প্রত্যন্ত সব জায়গায় বাংলায় উর্দু চর্চার কেন্দ্রগুলো ছিল। এটা সমগ্র উর্দু সাহিত্যের সামগ্রিক ইতিহাসের মধ্যে একমাত্র ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেন গড়ে উঠেছে? ব্যতিক্রমটা গড়ে উঠেছে কারণ এখানে মোটামুটি 16 শতাব্দী পর্যন্ত মোগলদের এখানে আগমন এবং মোগলদের বিস্তৃতি প্রভাবের আগ পর্যন্ত সুলতানি আমলে যারা ছিলেন তারা ফার্সি এবং উর্দু চর্চা করতেন। এবং যখন মোগলরা এখানে এলো, মোগলরা আসার পর তারও পরবর্তীকালে যখন ইংরেজরা আসলো, তখন এই যে অভিজাত মুসলিমরা যারা উর্দু এবং ফার্সি সাহিত্য চর্চা করতেন, তারা নগরের কেন্দ্রগুলো থেকে বিচ্যুত হয়ে নগর থেকে দূরে প্রত্যন্ত সব জায়গায়, যেমন আমাদের এখানে ময়মনসিংহ অঞ্চলে
সিলেটে একেবারে প্রত্যন্ত সব জায়গায় হিন্দু জমিদারদের অনুপাতে ছোট ছোট সব মুসলিম জমিদারিগুলোকে নিয়ে তার কেন্দ্র থেকে বাইরে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চারদিকে যখন তরঙ্গ বিক্ষুব্ধ সমাজ, সেই সমাজের বাইরে তারা নিজেদেরকে আলাদা করে নিয়ে গিয়ে এই উর্দু এবং ফার্সি সাহিত্যের চর্চাকে প্রবলভাবে মনোনিবেশ করেছিলেন। যে কারণে খালিদ বাঙালির পক্ষে সম্ভব হয়েছিল ওইখান থেকে একটা পত্রিকা বের করে এবং এমন একটা সাহিত্য পরিমণ্ডল গড়ে তোলা, যে সাহিত্য পরিমণ্ডলের সঙ্গে যুক্ত হতে সুদূর হায়দ্রাবাদ থেকে, লখনৌ থেকে, দিল্লি থেকে, লাহোর থেকে কবিরা, সাহিত্যিকরা সেই সুদূর আজকের কিশোরগঞ্জের বৌদাই গ্রামে গিয়ে হাজির হতেন। এবং এই জায়গাগুলোই ছিল তৎকালীন সময় উর্দু সাহিত্য চর্চার কেন্দ্র। এবং উর্দু সাহিত্য চর্চার কেন্দ্র হওয়ার ফলে তাদের মধ্যে প্রবল রূপে ইংরেজ বিরোধিতা একটা উপস্থিত ছিল প্রবল পরিমাণে, যার ফলে পরবর্তীকালে যখন মাওলানা কারামত আলী খাঁ বা স্যার সৈয়দ আহমেদরা যখন নতুন করে আলিগড় মুভমেন্ট গড়ে তোলেন, তখন তারা আলিগড় মুভমেন্টের সঙ্গে কোনো ধরনের সংযুক্তি নিজেদের অনুভব করতে পারেননি। এবং ওই যে তিনি বলেছিলেন আমাদের প্রাবন্ধিক যে ইকবালকে তারা বলতে গওয়ার পাঞ্জাবি, অর্থাৎ অশিক্ষিত মূর্খ গ্রাম্য পাঞ্জাবি। এবং এটা বলা হয় যে ইকবালের উচ্চারণ ছিল কাব বড়ে কাব হবে ইকবাল, কিন্তু সবাই দেখবে যে ইকবাল ইকবাল বলে। ফলে ইকবালের আমাদের লোকজন খুব ইকবালকে মানে বিদ্রুপ করতো যে নিজের নামটা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেনি, এই লোক কি কবিতা লিখে। তো ইকবালকেও তারা তেমনভাবে গ্রহণ করতে পারেননি এবং দীর্ঘদিন পর্যন্ত তারা মুসলিম লীগের রাজনীতির প্রবল বিরোধী ছিলেন, অর্থাৎ ভারত ভাগেরও তারা প্রবল বিরোধী ছিলেন। এই যে অভিজাত মুসলিম মানুষের মধ্যে ভারত রাজনীতি এবং সোজা কথায় যদি বলি সংস্কৃতি যে চিন্তা, এই সংস্কৃতি চিন্তাটা আপনারা দেখতে পাবেন অনেকটা, আমি বলতে পারি যে আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামার মধ্যে যে মুসলিম লীগের যে সভাপতির কথা বলা হয় খান সাহেব, সে খান বাহাদুরের কথা, সে খান বাহাদুরের রাজনীতির একটা আংশিক লক্ষণ আপনারা দেখতে পাবেন মনিরুদ্দিন ইউসুফের আগ পর্যন্ত তাদের পরিবারে যে রাজনৈতিক পরিমণ্ডল ছিল সেখানে। মনিরুদ্দিন ইউসুফ এই জায়গা থেকে এসে যদি আমি দেখি, তাহলে তার সে মুসলিম শাস্ত্রভিত্তিক চর্চা, সেখান থেকে মার্ক্সবাদী সাহিত্য পাঠ, সেখান থেকে ইকবালের কাছে ফিরে আসা, ইকবালের কাছ থেকে ফিরে এসে তিনি ইকবালকে চর্চা করলেন। কিন্তু পাকিস্তান আমলে দুই পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক পরিমণ্ডলের সংযোগ গড়ে তোলার জন্য এই বাংলায় রাষ্ট্রীয়ভাবে ইকবালের চর্চা হতো, ইকবাল একাডেমি ছিল এবং ওই পাকিস্তানে ব্যাপকভাবে নজরুলের অনুবাদ হয়েছে। কিন্তু মনিরুদ্দিন ইউসুফ কিন্তু যখন ইকবাল চর্চা করছেন, তিনি রাষ্ট্রীয় পরিমণ্ডলে ইকবাল চর্চাকে কোন মতে গ্রহণ করেন। কারণ কি? কারণ ইকবাল তার কাছে ছিলেন সেই ব্যক্তি যে কারণে তিনি রবীন্দ্রনাথকে মনে করেছেন যে রবীন্দ্রনাথ যাতে কেমন পেল কোমল, এই কোমলতা তার কাছে মনে হচ্ছিল এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজের মধ্যে গ্রহণযোগ্য নয়, যাতে সেই যুগে এখন আসেনি। তার কাছে ইকবাল কেন গ্রহণযোগ্য মনে হয়েছিল? কারণ ইকবাল বলতেন যে শায়েরি আজ পয়গম্বরে জুজ আজ, আজকের যুগে কবিত্ব কাব্য এইটাই হচ্ছে পয়গম্বরী। খোদা তো আর পয়গম্বর পাঠাবেন না, এখন খোদা কবিদের মধ্যে দিয়ে তার বার্তা জগতের কাছে পাঠিয়ে দেবেন। ইকবাল এই কথা বলতে পেরেছিলেন। ফলে মনিরুদ্দিন ইউসুফের পক্ষে ইকবালকে গ্রহণ করা সহজ হয়েছিল, কারণ সেই ইকবাল পরিবর্তনের কথা বলছেন। সে ইকবাল একই সঙ্গে বলতে পারছেন যে এই জগৎ বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে। ইয়ে কায়নাত এখন পর্যন্ত ইয়ে কায়নাত अभी ना तमाम है शायद के दमादम आ रही है सदाए कुन फायाकुन। ইকবাল কেন কবিতা লিখছিলেন? তিনি বলছেন যে বোধহয় খোদা এখনো মহাজগৎ যে সৃষ্টি করেছেন, সে মহাজগৎ মহাবিশ্ব সৃষ্টি করার কাজ শেষ করেননি, কারণ আমি প্রতিটি নিঃশ্বাসে প্রশ্বাসে শুনতে পাচ্ছি কুন ফায়াকুন কুন ফায়াকুন, হও এবং হয়ে গেল, হও এবং হয়ে গেল। ফলে ইকবালের কাব্য জগতের মধ্যে মনিরুদ্দিন ইউসুফ খুঁজে পেয়েছিলেন অসমাপ্ত জগৎকে সমাপ্ত করবার একটা প্রবল আহ্বান। এখন এই জায়গা থেকে একটা নতুন জায়গায় অবতরণ করলেন মনিরুদ্দিন ইউসুফের চিন্তার জগৎ, তার সাহিত্যের জগৎ, তার সামগ্রিক জীবন। কোন জায়গা থেকে? আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে মনিরুদ্দিন ইউসুফের, যদি বলেন বাংলা উর্দু সাহিত্যের ইতিহাস। উর্দু সাহিত্যের ইতিহাস বাংলায় এর আগে আগে লিখেছেন হরেন্দ্র চন্দ্র পাল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছাত্র ছিলেন সরাসরি।
দেশভাগের পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে যান। সেখান থেকে তিনি উর্দু সাহিত্যের ইতিহাস এবং ফার্সি সাহিত্যের ইতিহাস 2 খণ্ড ছেপে বের করেন। তার ভূমিকাও লিখে দিলেন ছোট্ট করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু সেই রচনাবলী দুটো গ্রন্থ প্রবল পরিমাণে একাডেমিক। মনিরুদ্দিন ইউসুফের বাংলা সাহিত্যের ইতিহাস যখন আপনি পাঠ করতে যাবেন, তখন আপনি চমৎকার রকমের ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হবেন। এই বাস্তবতা আপনার কাছে মনে হবে যে কেন আমরা এটাকে ভুলে গেলাম। এটাকে আমি বলি বাঙালির মননের ইতিহাসের মধ্যে ছেদ। আজকে যখন চারদিকে মানে বাংলা ভাষা উর্দু ভাষার সঙ্গে তার সম্পর্ক, সেই জায়গা থেকে অনেকাংশে দেখা যায় কেমন স্থূলভাবে উর্দুর কাছে প্রত্যাবর্তনের একটা প্রয়াস। যে মনিরুদ্দিন ইউসুফ নিজে অসম্ভব ভালো ফার্সি জানতেন, শাহনামা বাংলা করেছেন, নিজে উর্দু কবিতা লিখতেন, তার পরিবারে ব্যাপক পরিমাণে উর্দু কাব্য ফার্সি কাব্য চর্চার ইতিহাস ছিল। তিনি নিজে চমৎকার উর্দু কবিতা লিখতেন, যদিও তার কোনো নজির খুব বেশি কোথাও পাওয়া যায় না, এখন কোথাও ছেপে বের করেছিল বলেও মনে হয় না। সেই মনিরুদ্দিন ইউসুফ যখন উর্দু সাহিত্যে ইতিহাস লিখতে যাচ্ছেন, তখন তিনি কোন জায়গা থেকে দেখছেন উর্দু সাহিত্যকে লেখার জায়গাটা? তিনি উর্দু সাহিত্যের জন্মের কথা বলছেন। প্রথমে তিনি নাকচ করছেন যে উর্দু একটা ফৌজদারি ভাষা, লস্করি জওয়ান সেনাবাহিনীর মধ্যে এটা গড়ে উঠেছিল। প্রথমে তিনি এই ধারণাটিকে নাকচ করছেন। এই ধারণাটিকে নাকচ করতে গিয়ে উর্দু সাহিত্যের ইতিহাসের প্রসঙ্গ টানতে গিয়ে তিনি চলে যাচ্ছেন একেবারে বৈদিক যুগের ভারতবর্ষের মধ্যে। তিনি বলছেন কেমন করে বৈদিক যুগের সেই প্রাচীন ভাষা সংস্কৃতের মধ্যে শাস্ত্রবদ্ধ হয়ে প্রস্তুতিভূত হয়ে আছে, তার মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবন চর্চাকে ধারণ করবার, জীবনের সাধারণ প্রকাশকে অতিবাহিত করবার কোনো সুযোগ আর নেই। তিনি বলছেন যে একেবারে স্পষ্টভাবে বলছেন যে এই বৈদিক ভাষা যখন প্রস্তুতিভূত অবস্থায় শাস্ত্রবদ্ধ হয়ে অনড় অচল সংস্কৃত হয়ে যাচ্ছে, তখন আসলে কি হচ্ছে? সাধারণ মানুষের জীবন, তাদের মনন প্রকাশিত হচ্ছে প্রাকৃত ভাষার মধ্যে। প্রাকৃত ভাষার মধ্যে সেটা বলতে গিয়ে তিনি চমৎকার একটা কথা বলছেন। লক্ষ্য করুন যে তিনি বলছেন দৈনন্দিন জীবনের উর্বর মাটিতে গৃহমূল থেকেই মননের বৃক্ষ তার পল্লবিত শাখা প্রশাখা আকাশে ছড়িয়ে দেয়। চমৎকার একটা কথা যে একেবারে যদি দৈনন্দিন জীবনের উর্বর মাটিতে যদি সংযোগ না থাকে, তাহলে মননের বৃক্ষ আকাশে ডালপালা মিলতে পারে না। মনিরুদ্দিন ইউসুফ বলছেন যে এই প্রাকৃত ভাষা, যেটাকে গৌতম বুদ্ধ প্রথম গুরুত্ব দিলেন, গৌতম বুদ্ধ বলেছিলেন, এটাও মনিরুদ্দিন ইউসুফ উল্লেখ করছেন যে গৌতম বুদ্ধ বলছেন যে তোমরা ছন্দে, আমার ছন্দ মানে সংস্কৃত, তোমরা যদি সে ছন্দে বা সংস্কৃতে আমার বচন লিপিবদ্ধ করো, তাহলে দুঃকট নামে পাপ হবে। মনিরুদ্দিন ইউসুফ বলছে যে একটা কথা প্রবল রূপে চিরকালের মতো ভারতবর্ষের ভাষা সংস্কৃতিকে পাল্টে দিল। এগুলি সংযুক্ত করছেন যে এই যে গৌতম বুদ্ধের যে চিন্তা, ভাষা সম্পর্কে যে ভাবনা, এবং সেটা যে প্রাকৃত ভাষা জগৎ মননের মধ্যে কেমন করে ছড়িয়ে গিয়ে পুরো ভারতবর্ষের সমস্ত সাংস্কৃতিক প্রেক্ষাপটকে বদলে দিল। এবং তার ভাষায় বৌদ্ধ এবং জৈন সংস্কৃতি হচ্ছে ব্রাহ্মণ্যবাদী শ্রেণী বিভক্ত সমাজের বিরুদ্ধে অসংখ্য গোত্র বর্ণ সংস্কৃতিতে বিভক্ত ভারতবর্ষের মানব শাখা, মানব জগতে একটা বিদ্রোহ জৈন এবং বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি। এবং স্বভাবতই তারা ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে খারিজ করে। মনিরুদ্দিন ইউসুফ উর্দু ভাষার জন্মের ইতিহাস বলতে গিয়ে তার সুদূর প্রাচীনতম উৎস টানছেন গৌতম বুদ্ধের সেই বচনে, এবং বলছেন কেমন করে যখন 7ম শতাব্দীর পরে, তারপরে যখন মঙ্গলরা প্রবলভাবে মধ্য এশিয়ার সমস্ত ইসলামী সভ্যতাকে ভেঙে চুরমার করে দিচ্ছে, তখন প্রবল রূপে সৈনিক থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সুফিরা এই ভারতবর্ষে আগমন করে। এবং তিনি একটা চমৎকার প্রসঙ্গ টানছেন এখানে যে কেন, লক্ষ্য করে দেখুন খুব গুরুত্বপূর্ণ ভাবনা, যে কেন বিহারে, পাঞ্জাবে, উত্তর ভারতে মুসলিম মানুষের সাংস্কৃতিক বাহক হিসেবে উর্দু ভাষা একেবারে পরিধানযোগ্য একমাত্র বাহক প্রায় হিসেবে ভূমিকা রাখতে পেরেছে।
কিন্তু বাংলায় কেন উর্দু ভাষা মুসলিম মানুষের বাহক হিসেবে ভূমিকা রাখতে পারেনি? খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাগুলো। মনিরুদ্দিন ইউসুফ বলছেন পারেনি কারণ সুলতানি আমলে যখন তাদের প্রয়াসে, তাদের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা এতই উন্নত অবস্থান লাভ করেছিল যে ত্রয়োদশ শতাব্দী বা তারপরে বাংলা ভাষা প্রায় মনিরুদ্দিন ইউসুফের ভাষায় কোট আনকোট ফার্সি ভাষায় ভাব প্রকাশের সমকক্ষতা অর্জন করেছিল বাংলা ভাষা। ফলে বাংলা তার এই যোগ্যতার কারণে উর্দু এখানে সেই শেকড় গাড়তে পারেনি যে শেকড় উর্দু গাড়তে পেরেছিল বিহারে, পাঞ্জাবে, হায়দ্রাবাদে, এই সমস্ত উত্তর ভারতের কেন্দ্রগুলোতে অথবা বিহারের কাছাকাছি জায়গা। ফলে আমরা যখন এই জায়গা থেকে দেখব তখন আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ের মধ্যে দিয়ে তিনি বাংলা সাহিত্যে যে নব যৌবনের প্রসঙ্গ টানছেন এবং তিনি বলছেন যদি 1757 সালে আমরা যদি তাকাই তৎকালীন বাংলা সাহিত্যের দিকে, আমরা যদি তাকাই যে ভারতচন্দ্রদের কাব্যের মধ্যে, আলাউলের কাব্যের মধ্যে ফার্সি বাংলা সংমিশ্রণে যে নতুন ধরনের গদ্য সম্ভাবনা গড়ে উঠছিল এবং কাব্যের মধ্যে ভারতচন্দ্র থেকে শুরু করে আলাউলের কাব্যে, সগীরদের কাব্যের মধ্যে যে নতুন বাংলা গড়ে উঠছিল ফার্সি সংযোগের সহযোগে, যদি 1757 সালে মনিরুদ্দিন ইউসুফ বলছেন বাংলার পরাজয় না ঘটত, বাংলার আকাশে তার ভাষায় দুর্যোগের ঘনতা নেমে না আসত, তাহলে বোধহয় বাংলা নিজেই মুসলিম মানুষের বাহকের ভূমিকা পালন করতে পারত, যেটা পরবর্তীকালে উত্তর ভারতে উর্দু দায়িত্বটুকু পালন করতে পেরেছে মুসলিম মানুষ এবং সংস্কৃতির বাহক হিসেবে। ফলে আমরা যদি এই জায়গা থেকেও দেখি তাহলে দেখব যে মনিরুদ্দিন ইউসুফের কাব্যের চর্চা, একেবারে আধুনিক কাব্য চর্চা করেছেন তিনি কাব্য চর্চা করেছেন, ফার্সি থেকে অনুবাদ করেছেন, উর্দু থেকে অনুবাদ করেছেন, ছড়া লিখেছেন, মহানবীর ছোটদের জন্য জীবনীর রকম মতো লেখা লিখেছেন, হযরত আয়েশার জীবনী লিখেছেন। আবার একই সঙ্গে তিনি লক্ষণীয় বিষয় এই বাংলার অর্থনৈতিক বিকাশের ধারা কি হতে পারে, সামাজিক বিকাশের ধারা কি হতে পারে, এই বিষয়েও তার চমৎকার অত্যন্ত গভীর লেখালেখি আপনারা পেয়ে যাবেন। ফলে আমার কাছে যেটা মনে হয় যে মনিরুদ্দিন ইউসুফকে আমাদের পাঠ করা উচিত বাংলার মননের ইতিহাসে, বিশেষ করে পূর্ব বাংলার মননের ইতিহাসের একটি ছেদ হিসেবে, একটি ভুলে যাওয়া অধ্যায় হিসেবে, এবং সেই ভুলে যাওয়া ইতিহাসের ধারাবাহিকতা হিসেবেই আমরা বারবার ঘুরপাক খাচ্ছি একটা মানে কেমন যেন একটা ঘূর্ণি পাকের মধ্যে হারিয়ে যাচ্ছে বারবার। নিজেদের ইতিহাসকে ধারণ করতে গিয়ে মনিরুদ্দিন ইউসুফদের যুগের মানুষেরা যে ব্যাপকতা, যে গভীরতা, অধ্যয়নের মধ্যে তাদের যে বৈচিত্র্য ছিল এবং যে সম্যক বোঝাপড়া ছিল, সেই সম্যক বোঝাপড়াটা আমরা ভুলে গেছি, ধারণ করতে পারিনি, চর্চা করতে পারিনি। এবং বর্তমানে যেখানে আমাদের মনোযোগের সর্বোচ্চ সীমা হচ্ছে 4 সেকেন্ড, যেখানে আমাদের ধারাবাহিক সর্বোচ্চ পাঠের সীমা হচ্ছে 5 লাইন, সেখানে নতুন করে আবার নিউটনের তৃতীয় সূত্র আবিষ্কারের চাইতে ভালো হবে যদি আমরা মনিরুদ্দিন ইউসুফদেরকে পাঠ করার দিকে একবার ফিরে তাকাই এবং সে চর্চাগুলোকে, তাদের ভাবনাগুলোকে, তাদের বলা কথাগুলোকে এবং বোঝাপড়ার যে বিশাল পরিমণ্ডল তারা তৈরি করে দিয়ে গেছে, সেই তৈরি করার বিশাল পরিমণ্ডলটিকে আবার ধারণ করবার, চর্চা করবার চেষ্টা করি। ফলে বেশি কথা বলবো না বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদের চোখে চোখ রেখে সেই কথা তো আর লঙ্ঘন করা যায় না। ফলে মনিরুদ্দিন ইউসুফের খুবই দুর্লভ কবিতাগুলোর মধ্যে যেগুলো পাওয়া যায় না, পাইনি অন্তত, তার একটি উর্দু কবিতার লাইন আর খুব চমৎকার মনে হয়েছিল। মনে হচ্ছে আজকে আলোচনা আমার শেষ করবার জন্য একটা চমৎকার সুযোগ করে দিয়েছিলেন মনিরুদ্দিন ইউসুফ তার দৃশ্যের পংক্তি দিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। তিনি বলছেন যে সরগর্মে সফর থা मैं
तारीख बयाबा में, सरगर में सफर था मैं तारीख बयाबा में, गर्दों पे सितारों की तनवीर नजर आई। অর্থাৎ আমি এই অন্ধকার অরণ্যের মধ্যে প্রবল বেগে ছুটে যাচ্ছিলাম। তার সময় তার কালকে কি চমৎকার একটা আখ্যা দিলেন, অন্ধকার অরণ্যের মধ্যে। এবং তিনি সত্যি প্রবল বেগে ছুটে যাচ্ছিলেন। তার অস্থির জীবন, যে অস্থির জীবনের দিকে তাকালে মনে হয় যেন রেনেসাঁসের কালের যে মানুষটা ছিল, একজন প্রচন্ড পলিম্যান, তাদের মধ্যে যে অস্থিরতা, মনে করেছিল জীবনের মধ্যে সেই প্রবল রেনেসাঁস কালের মানুষের অস্থিরতা খুঁজে পাবেন আপনারা। এবং তাকে কি চমৎকার ভাবে মনে করেছিল বলছেন, তারিখ বায়াবা, অন্ধকার অরণ্যের মধ্যে আমি প্রবল বেগে ছুটে যাচ্ছিলাম, আর তার মধ্যে গর্দু পে সিতারোं की तनवीर नजर आई। সে অন্ধকার অরণ্যের মধ্যে হঠাৎ করে দিগন্তে আমার নক্ষত্রের আলোক রাশি ইশারা খুঁজে পেলাম। তিনি একটা ইশারা খুঁজে পেয়েছিলেন অন্ধকার অরণ্যের মধ্যে তীব্র বেগে ছুটতে। আমাদের জাতি, আমাদের দেশ এখনো তীব্র বেগে ছুটছে, কিন্তু বোধহয় তারা সে অন্ধকার অরণ্যের থেকে মাথা তুলে যে দিগন্তের দিকে তাকিয়ে নক্ষত্রের আলো দেখার জন্য যে দিগন্তের দিকে তাকাতে হয়, অন্ধকার অরণ্যের ভেতরে আমরা ছুটছি ঠিক, একটু থেমে দিগন্তের দিকে তাকাচ্ছি না, ফলে নক্ষত্রের আলো চোখে পড়ছে। মনিরুদ্দিন ইউসুফ সে আলো দেখতে পেয়েছিলেন। আমরা যেন সেই তার আলোক দর্শনে সাক্ষী হই, সমদর্শী হই। ধন্যবাদ। সম্মানিত সুধী, এতক্ষণ প্রবন্ধ পাঠ ও আলোচনা শুনলেন। এই পর্যায়ে সেমিনারের সভাপ্রধান বরেণ্য লেখক ও বিশিষ্ট আলোকচিত্রী জনাব নাসির আলী মামুনকে তার বক্তৃতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আপনাদের সকলকে স্বাগত। আজকের প্রাবন্ধিক ডক্টর হালিমদাদ খান, তার সঙ্গে আজকেই আমার যোগাযোগ, দেখা হলো প্রথম। আমি তার লেখাটা পড়েছি, বাংলা একাডেমির মহাপরিচালক আমাকে পাঠিয়েছিলেন। আমি বলেছিলাম যে এটা অত্যন্ত সুখপাঠ্য এবং ভালো মানের একটি প্রবন্ধ হয়েছে, এই কারণে যে প্রাবন্ধিক এটার মধ্যে মনিরুদ্দিন ইউসুফ সাহেবের পুরো জীবনীটাই সংক্ষেপে তিনি দিয়েছেন এবং অনেক তথ্য তিনি এখানে দিয়েছেন। তার প্রকাশিত বইগুলি আছে, এতগুলো বইয়ের কথা আমি নিজেও জানতাম। আর আমাদের সময় যেহেতু শেষ, সেজন্য সভাপতি হিসাবে আমার খুবই আনন্দ হচ্ছে যে আমার খুব বেশি কিছু বলতে হবে না। আমি সংক্ষেপে বলি, এখন থেকে 1.5 মাস আগে বাংলা একাডেমির মহাপরিচালক আজম সাহেব আমাকে বাংলা একাডেমির বর্ধমান হাউসে একটা প্রদর্শনী হচ্ছিল লেখকদের এপ্রিল মাসে। সেখানে মনিরুদ্দিন ইউসুফ সাহেবের ছবির সামনে গিয়ে আমি আগ বাড়িয়ে বলতে গেলাম যে তার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল, দেখা হয়েছিল, বিস্তৃত লেখক, এদের নিয়ে কাজ করা উচিত। তখন উনি আমাকে একটা দায়িত্ব দিলেন যে আপনি একটা প্রবন্ধ লেখেন। আমি সেই প্রস্তাব থেকে পালানোর জন্য বললাম তার তো কোনো বই পাওয়া যায় না, মিথ্যে কথা বললাম। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে উনি আমাকে ছাড়েননি। সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য যে সম্মানিত করেছেন, আমি মনে করি যে এটা এরকম হতে পারে যে বাংলা একাডেমির হয়তো একটা দায়িত্ব মনে হয়েছে তার পক্ষে, যে আমাদের মতো নবীশদের, যারা অনেক স্মৃতি জানে লেখকদের এবং তাদের সাথে যার দীর্ঘ পরিচয়, বন্ধুত্ব, যোগাযোগ, ক্যামেরার সামনে তাদেরকে সমর্পণ করানো এবং তাদের মুখচ্ছবির ইতিহাসকে রেকর্ড করা, মুহূর্তবন্দি করা, তার 2-4টি বয়ান হলো মানুষ তো জানতে চায়। সেই কারণে হয়তো উনি আমাকে আজকে সভাপতি করার এই সুযোগ দিয়েছেন। আর জাভেদ হোসেন যা বললো, তারপরে আপনারা বুঝতেই পেরেছেন যে নাসির আলী মামুনের মুখের কোনো কথা শোনার আপনাদের দরকার নেই, নাহলে আমি কি বলবো। আমি আসলে কিছুই বলতে পারবো না, বলার যোগ্যতা আমি রাখি না, সত্যি কথা। কিন্তু আমি আপনাদের দেখাতে পারি, আমার জাতিকে আমি দেখাতে পারি। সেটা কি? এই যে যেমন এই যে অক্ষর বা শব্দ হাতের লেখা হোক অথবা প্রিন্টিং প্রেসে ছাপা হোক, সেগুলি আমি মনে করি না, শুধু বিশ্বাস করি যে এগুলো দৃশ্যশিল্পী। যেমন আমিও একজন দৃশ্যশিল্পী। আমি ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে, ফিল্মে বা ডিজিটাল ইমেজের মধ্যে দিয়ে আমি কিন্তু আসলে সেই মানুষটি মনিরুদ্দিন ইউসুফদেরই মুখচ্ছবির ইতিহাস আমি রচনা করি। এবং
তাদের সম্পর্কে আমিও কিন্তু প্রবন্ধ লিখি ওটার মধ্যে। কারণ আমি মনে করি যে ফটোগ্রাফি বা একটা ছবি, যে ছবিতে ফটোগ্রাফির মনীষিয়ানা আছে এবং পোর্ট্রেট ফটোগ্রাফি যদি হয়, তাহলে যখন একটা গ্যালারিতে, যখন একটা বইয়ের মধ্যে অথবা কোনো প্রদর্শিত হচ্ছে তখন কিন্তু অনেক পাঠক যারা বোদ্ধা, এই যে আপনাদের মতো বিশিষ্ট জন যারা আমার সামনে বসে এবং খুব কৌতূহলে আপনারা দেখছেন যে এই ব্যাটা কি কয় ফটোগ্রাফার, শুনি এ তো বলদ কিছুই বলতে পারবে না, সত্যি কথা। কিন্তু যখন আমার ক্যামেরার সামনে বসবে আমি কিন্তু আপনাদেরকে মেসমারাইজ করে ফেলি, অধিকার করে ফেলি। কিসের জন্য? আমি বুঝতে পারি যে তার বেদনাটা কোন জায়গায়। কোনো একটা বাসায় গেলে একজন সৃষ্টিশীল মানুষের, বিখ্যাত মানুষের, কোনো লেখকের, আমি তার ঘরের দেয়াল, আসবাবপত্র এগুলি যখন দেখি এবং তিনি যখন আমার সামনে আসেন, তখন আমি লিখে বা বলে আমি সত্যি কথাটা বলে দিতে পারি যে তার মনের অর্থটা কি, মনের ভাষাটা কি এবং তার অবস্থা কি, তার সন্তানরা, তার পরিবারের লোকেরা, তার স্ত্রী তাকে সমর্থন করে কিনা এবং করলে কতদূর, তার আর্থিক অবস্থা কি, ব্যাংকে তার কত টাকা থাকতে পারে, এগুলি আমি বলতে পারি। এই জিনিস কেন যেন উনি নাসির আলী মামুনকে দান করেছেন। আমি মনিরুদ্দিন ইউসুফ সাহেবের সাথে আমার যোগাযোগ ছিল, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আমি বলবো না। তাকে আমি প্রথম দেখেছিলাম এই বাংলা একাডেমিতে ৭৭ সালে। বাংলা একাডেমি আমার একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন লেখকদের, ৬৬ জন প্রয়াত লেখকদের। সেটি আমার জীবনের প্রথম প্রদর্শনী এবং আমি সবসময় সেই কারণে বাংলা একাডেমির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি বারে বারে, যে নাসির আলী মামুনকে বাংলা একাডেমি সৃষ্টি করেছিল। প্রথম সারা দুনিয়া রিকগনাইজ করার আগে বাংলা একাডেমি তাকে শনাক্ত করেছিল। ধন্যবাদ। মনিরুদ্দিন ইউসুফ সাহেব যখন আসলেন, তার কিছুক্ষণের মধ্যে কাজী মোতাহার হোসেন সাহেব চলে আসলেন। উনি একা। কিভাবে আসলেন? উনি বললো যে আমি অর্ধেক রাস্তা হেঁটে, বাকিটা আমি রিক্সায় চলে আসছি, জায়গাটা চিনতাম না, জিজ্ঞেস করে চলে, একা। ৭৭ সালে সেই বাংলা একাডেমির ৪ তলায়, ৩ তলা ভবনের ৪ তলাটা নতুন তখন হয়েছিল ডিজি সাহেব পোস্টের যে দপ্তরে। মনিরুদ্দিন ইউসুফ সাহেব একটু রাগ করলেন কয়েকটা ছবি দেখে, যেখানে আমার ছবি নাই কেন। তখন আমি বোঝালাম যে এখানে সব প্রয়াত লেখকদের ছবি, তা আপনি তো জীবিত। বলে ওই যে ডক্টর কাজী মোতাহার হোসেনের ছবি আছে। তখন আমি বললাম যে এরকম অল্প কয়েকজনের ছবি আছে, কিন্তু বাকি সবাই তো প্রয়াত। তো এটা বাংলা একাডেমি তালিকা করে দিয়েছে এবং আমিও মেনে নিয়েছি। তখন উনি বুঝতে পারলেন, উনি খাতায় লিখলেন, আশীর্বাদ করলেন। তারপরে আরেকটা দিনে ছোট্ট ঘটনা বলি। ডক্টর কাজী মোতাহার হোসেনের বাসায় ১১৩ সেগুন বাগান, সেখানে সেগুন বাগিচা, সেগুন বাগান, সেখানে তারা দুইজন, কাজী মোতাহার হোসেন সাহেব জাতীয় অধ্যাপক ও মনিরুদ্দিন ইউসুফ সাহেব দাবা খেলছে। আমি মাঝে মাঝে যেতাম, যেহেতু আমি ডক্টর কাজী মোতাহার হোসেনের উপরে ৭৩ সাল থেকে কাজ করছিলাম। পরে উনি যখন প্রয়াত হলেন, তার একটা একক প্রদর্শনী করেছিলাম ১০০টা ছবি দিয়ে। সেইটা পত্রপত্রিকা আসেনি, সে ফরিদপুর মিউজিয়ামে ছিল, ঢাকার বাইরে। তো মনিরুদ্দিন ইউসুফ সাহেব হঠাৎ খেলতে খেলতে দেখলাম যে তিনি অনেকগুলি চাল দিচ্ছেন, ইচ্ছা করে ভুল চাল দিচ্ছেন, যাতে ডক্টর কাজী মোতাহার হোসেনকে জিতিয়ে দিতে পারে, এরকম দেখলাম খেলাটা। কিন্তু কাজী মোতাহার হোসেন বারে বারে কিন্তু বুঝতে পারছেন এবং ধরে ফেলছেন। তখন উনি বললেন যে আপনি ডান দিকে চেয়ারে বসেন। মনিরুদ্দিন সাহেব ডান দিকে চেয়ারে বসলেন, কাজী মোতাহার হোসেন সাহেব একবার এইদিকে, আরেকবার তার মুখোমুখি খালি চেয়ারটা উনি নিজেই গিয়ে বসে, উনি দাবা, মানে অসম্ভব একটা মুহূর্ত। সেই মুহূর্তের ছবি আমি কিন্তু দ্রুত রাখি। এইটা আমার ব্যর্থতা। তখন মনিরুদ্দিন ইউসুফ সাহেব তাকে একটা গল্প বললেন যে তিনি যখন ইকবালের মাজারে গিয়েছিলেন, কবি আল্লামা ইকবাল, বলে যে তখন হঠাৎ করে একটা বাতাস, ঠান্ডা একটা বাতাস, বলে আমি হিম শীতল হয়ে যাচ্ছিলাম এবং কে যেন আমাকে চাপটে ধরে আছে, আমার বুকের পাঁজর ভেঙে চলে যাচ্ছিল এবং ছাড়ে না। বলে যে আমি ঘেমে যাচ্ছিলাম এবং বারে বারে চিৎকার করে আমি বলছিলাম যে হামকো ছোড় দো, হামকো ছোড় দো। আবার বাংলায় বলছিলাম, বলে যে ছাড়ে না। আমি এই ঘটনাটা কোথাও দেখি নাই লিপিবদ্ধ, কারোর কাছে শুনেও নাই। কিন্তু আনিস ভাইয়ের কাছে তার পুত্র আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি কি ইকবালের মাজারে গিয়েছিলেন? আনিস ভাই আমাকে বলেছিলেন উনি পাকিস্তানে গিয়েছিলেন, কিন্তু ইকবালের মাজারে যান না, গেলে তো আমরা জানতাম। আমি ঘটনাটা বলার পরে উনি বললেন, মনে হয় আব্বা এটা কোনো কল্পনা বা কোনো স্বপ্ন দেখেছিলেন, সেটা তিনি বলছেন। এই যে মনিরুদ্দিন ইউসুফ,
তার মতো বহু লোককে আমরা কিন্তু বিস্তৃত করে ফেলেছি, গার্বেজ ক্যানে আমরা ফেলে দিয়েছি। ওই যে কিছুক্ষণ আগে মনজ্ঞ একটি আলোচনায় আমাদের আগে সাজ্জাদ শরীফ বললেন এবং বাংলা একাডেমি মহাপরিচালক বললেন বিস্তারিত যে আমরা আসলে জীবিত থাকতে ওই মানুষটাকে ইগনাইট করতে পারি না, এবং এই যে মানুষটি দারিদ্রতার মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে তার পরিবারের মধ্যে সমর্থন হারিয়ে অজনপ্রিয় অবস্থায় একটা স্ট্রেঞ্জারের মতো তার বাড়িতে বসে সে আর কি লিখবে? তাকে যদি একটু স্বস্তি দেওয়া যায়, একটু ভালোবাসা যায়, একটু আদর করা যায়, আমার মনে হয় তাহলে সে অমর কোনো লেখা, কাব্য, প্রবন্ধ, গবেষণা বা ফিকশন লিখতে তো হয়। আপনারা দেখবেন যে কাজী নজরুল ইসলামের অনেক ছোট ছোট চিরকুট পাওয়া যায়। তার মতো এরকম দাম্ভিক লোক, এরকম ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক শের বাংলার কাছে চিঠি দিচ্ছে, টাকা, অর্থ, 15 টাকা, 30 টাকা, 50 টাকা, অথবা তার যে কলকাতায় তার প্রকাশক তাকে চিঠি দিচ্ছে, কিন্তু কেউ কোনো সাড়া দিচ্ছে না কাজী নজরুল ইসলামকে। এই একই ধরনের ঘটনা বহু জনের হয়েছে। এস এম সুলতান ঢাকায় অনেক গ্যালারির মালিককে চিঠি দিচ্ছেন, তার 50টি টাকা দরকার, 100 টাকার দরকার। একটা দোকানদারের কাছে নড়াইলে চিঠি দিচ্ছে, এরকম বহু চিঠি তার পাওয়া যায় বহুজনে। এগুলো তো খুব মর্মান্তিক বিষয়, মৃত্যুর চাইতে ভয়ঙ্কর এই পরিস্থিতি। এই লেভেলের একটা মানুষ আমাদের দেশে এরকম পরিস্থিতির মধ্যে পড়বেন না। কাজেই আমি যেটা বলতে চাই, আপনারা মনিরুদ্দিন ইউসুফ সাহেব সম্পর্কে, তার সাহিত্য সম্পর্কে, তার জীবন সম্পর্কে ডক্টর হালিমদাদ খান বিস্তারিত বলেছেন, লিখিত বক্তব্য, এবং অত্যন্ত উঁচু মানের বক্তা জাভেদ হোসেন সাহেব, আমি তো তার দেখি তার ফলোয়ার লক্ষ লক্ষ, তিনি যা বলেছেন এর বাইরে আর কিছু বলার থাকে না। একজন সভাপতি যেটা বলতে চান তিনি হয়তো বারে বারেই সেটা দেখাবেন, কারণ তিনি দৃশ্যশিল্পী। কাজে ওই ছবির মধ্যে দেখবেন যে অনেক পাঠযোগ্য কাহিনী, অনেক ঘটনা, অনেক দুঃখ বেদনা একাকিত্ব এবং আত্মহত্যা করার বারে বারে প্রবণতা এই লেখকদের। বহুজনকে আমি জানি তারা আত্মহত্যা করতে গিয়েছিল, বিয়ের আগে, বিয়ের পরে, শেষ জীবনে, কিন্তু করতে পারেনি। 2-1 করেছে, কায়েস আহমেদ করেছে, আনোয়ার আহমেদ করেছে, এবং আরো অনেকে করেছে। তো যেটা বলতে চাই যে আমাদের দেশে এখনো কিন্তু আমাদের সময় আছে। এই যে একটা প্রজন্ম আপনারা এখানে বসা, আপনারা প্রত্যেকে বই পড়েন, অনেক বই পড়েন, এবং এর বাইরেও আছে যারা উপস্থিত, যারা এই অনুষ্ঠানে উপস্থিত নাই, সারা বিশ্বে যারা অনলাইনে দেখবেন, তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের এই যে সামনের ভবিষ্যৎ কোন দিকে। এই ভবিষ্যৎ যদি বুঝতে পারেন তাহলে বই পড়তে হবে, মনিরুদ্দিন ইউসুফ সাহেবদের স্মরণ করতে হবে, সম্মান করতে হবে, তাদের রচনা পড়তে হবে, বই কিনতে হবে। যদি বই না পড়েন তাহলে সমস্ত পৃথিবীর, আপনি যত এআই বলেন, নেট সংস্কৃতি বলেন, এবং এই যে 2 লাইন 4 লাইন 5 লাইন পরে বলেন যে বই পড়া হয়ে গেছে, কি লিখছে আমরা জানি, আপনারা কিছুই জানেন না। তাহলে আমাদের দেশে শুধু না, সারা দুনিয়াতে কিন্তু সংস্কৃতি যেদিকে যাচ্ছে, সাহিত্য যেদিকে যাচ্ছে, মরুভূমি হয়ে যাবে। এর থেকে রক্ষা করার দায়িত্ব আপনাদের সকলের, আমাদের সকলের। কাজেই আজকে এখানে দাঁড়িয়ে, বাংলা একাডেমির এই অনুষ্ঠানে দাঁড়িয়ে মনিরুদ্দিন ইউসুফকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি, যাদের আর কোনোদিন কেঁদেও পাওয়া যাবে না। ধন্যবাদ আপনাদের সকলকে। সেমিনারের সভাপতি প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হল লেখক ও অনুবাদক মনিরুদ্দিন ইউসুফ স্মরণে বাংলা একাডেমি আয়োজিত সেমিনার।